প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। অনলাইন ভিডিও ক্লাসে 2019-20 শিক্ষাবর্ষ বিবিএস পাস ছাত্রীদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা মৌলিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার সংগঠিতকরণ, যেটা আগেই ধরেছি, এখনও চলমান, আরও হয়তো কয়েকটা ক্লাস লাগবে এটা শেষ করতে, সে চ্যাপ্টারের ম্যাট্রিক্স সংগঠন কাঠামো নিয়ে আলোচনা করব। তাহলে ছাত্রীরা চলো আমরা আমাদের আলোচনায় যাই। আমি প্রতিদিনই এই চার্টটা তোমাদেরকে, এই প্রকারভেদটা একটু দেখাই যেন তোমরা বুঝতে পারো আমি সংগঠন চ্যাপ্টারে কোন জায়গায় আছি। আজকে আমরা পড়বো এই 4 নাম্বার ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। গত ক্লাসগুলোতে 1, 2 এবং 3 পড়েছি। তাহলে চলো আমরা ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে যাই। ম্যাট্রিক্স সংগঠন কাঠামো কি? যে সংগঠন কাঠামোতে দ্রব্য বা প্রকল্প ও কার্যভিত্তিক বিভাগীয়করণের একটি সম্মিলিত বা মিশ্র একটা রূপ দেওয়া হয়, সেটাকেই বলা হয় ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। এই সংগঠন কাঠামো 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারস্পেস শিল্প কোম্পানিতে প্রথম প্রবর্তন করা হয়। এরপর আধুনিক বিশ্বে উন্নত প্রযুক্তি ও কলাকৌশল যত দ্রুত পরিবর্তিত হচ্ছে, বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিভাগীকরণ পদ্ধতির জটিলতা ততই বাড়ছে এবং এই জটিলতা দূরীকরণের জন্যেই এসব প্রতিষ্ঠানগুলো কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক বিভাগীকরণের সমন্বয়ে এই নতুন মিশ্ররূপ বা এই নতুন ম্যাট্রিক্স পদ্ধতিটা প্রচলন করছেন এবং এগুলো ফলপ্রসূভাবে ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি। তাহলে আমরা কি দেখছি? দ্রব্য কার্য সমন্বয়ে এটা গঠিত একটি ব্যবস্থা, একটি সাংগঠনিক কাঠামো ব্যবস্থা। এইরূপ সংগঠনে প্রথমে বিভিন্ন পণ্য এবং দ্রব্য সামগ্রীকে এদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় এবং এরপর কার্যের ভিত্তিতে প্রত্যেক বিভাগের কার্যাদি পৃথক পৃথকভাবে শ্রেণীবিন্যাস করা হয় এবং এই দ্বৈত বিন্যাস একত্রিত করে যে সংগঠন কাঠামোটা রূপ দেয় সেটাই হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। আমরা তাহলে চলো আমরা এটা চার্টে যাই। আসল যে চার্টটা, এটা বোঝাটাই হচ্ছে তোমাদের জন্য বিশেষ জরুরি। ম্যাট্রিক্স সংগঠন কাঠামো আমাদের সংগঠন চ্যাপ্টারের আসলে সবচেয়ে জটিল যে প্রকারভেদটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে মিশ্র সংগঠন কাঠামো বলা হয়ে থাকে। দেখো আমি এই চার্টে দেখাচ্ছি, এটা একটা ম্যাট্রিক্স সংগঠন কাঠামো চার্ট। ম্যাট্রিক্স সংগঠন কাঠামো চার্ট প্রথমে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক, এরপর মহাব্যবস্থাপক এবং এরপরে যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দুটো সাইড, এই যে এখান থেকে শুরু করে এই এতটুকু হচ্ছে লাইন ব্যবস্থাপকদের অবস্থান, আর এখানে হচ্ছে প্রজেক্ট বা দ্রব্যভিত্তিক যে বিভাগীকরণ সেই অবস্থান। তাহলে এরা হচ্ছেন ম্যাট্রিক্স কর্মকর্তা এবং এরা হচ্ছেন লাইন বা স্টাফ কর্মকর্তা। এখানে দ্বৈত একটা অধীনতা সৃষ্টি হয় কাদের উপর? এদের উপর। এই দেখো আমি লাইন দিয়ে দেখাচ্ছি, এদের উপর একটা দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। এখানে সংগঠনের একদম শীর্ষে বিভিন্ন কার্যভিত্তিক ইউনিট সমূহের প্রধানদের দেখানো হয়েছে। এই দেখো, এটা কার্যভিত্তিক ইউনিটের প্রধান ব্যবস্থাপক উৎপাদন,
বিপণন ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, প্রকৌশল ব্যবস্থাপক। এনারা কি কার্যভিত্তিক ইউনিট সমূহের প্রধান, আর যাদের অধীনস্থ বিভিন্ন কর্মকর্তা এনারা রয়েছেন। এই যে উপব্যবস্থাপক, সহব্যবস্থাপক, সুপারভাইজার, এনারা হচ্ছেন এদের অধীনস্থ কর্মকর্তা। আর চিত্রের এই বাম পাশে মানে এই দিকে প্রকল্প ব্যবস্থাপকদের অবস্থান দেখানো হয়েছে। দেখো, প্রজেক্ট ব্যবস্থাপক ক, প্রজেক্ট ব্যবস্থাপক খ এবং প্রজেক্ট ব্যবস্থাপক গ। এক একটি প্রজেক্ট গ্রুপের প্রধান যিনি, তা সেই ব্যবস্থাপক কার্যভিত্তিক বিভাগসমূহের প্রতিনিধি কর্মীদের নিয়ে সংগঠিত, মানে এনারা এদের নিয়ে সংগঠিত। তাহলে আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি, এই ব্যবস্থাপকদের অধীনে এনারা আছেন এবং এনারা আবার এদের অধীন নিয়ে এদের নিয়ে এই প্রতিনিধি কর্মীদেরকে নিয়ে সংগঠিত। তাহলে আমরা দেখছি কি, এই ম্যাট্রিক্স চিত্রে আমরা দেখছি একটি বহুমুখী নির্দেশনা কাঠামো ব্যবস্থার এখানে প্রতিফলন ঘটেছে। বহুমুখী নির্দেশনা কাঠামো কেমন? যেমন ইনি ওনার কাছ থেকেও নির্দেশ পাবেন, আবার ওনার কাছ থেকেও নির্দেশ পাবেন। তাহলে এই যে উপব্যবস্থাপক, উনি দ্বৈত অধীনতা কর্তৃত্বের মাঝখানে তাকে কাজ করতে হবে। উনি দুইজনের কাছ থেকে একই সময় বা একই কাজের জন্যে বা একই উদ্দেশ্যের জন্যে কর্তৃত্ব বা আদেশ পাবেন। তোমরা কি বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝবা। একটু জটিল এটা বুঝতে, কঠিন বলে এটা, চিত্রটাও কঠিন। এক এক বই এক এক ধরনের চিত্র আছে এবং এক এক নাম আছে। যেমন ম্যাট্রিক্স কর্মকর্তা কোথাও থাকবে, কোথাও প্রকল্প কর্মকর্তা থাকবে, কোথাও টিম প্রজেক্ট ম্যানেজার থাকবে। এই জন্যে একটু পড়ার সময় খেয়াল করে পড়বা। এনারা সবসময় কার্যভিত্তিক বা লাইন এনাদেরকে বলা হয়, আর এদেরকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। তাহলে আমরা এখন কি দেখছি, এই প্রকল্পে একাধিক প্রকল্প ব্যবস্থাপকের নিকট রিপোর্ট করতে হয়। কাকে? যে কোনো ব্যক্তিকে কার্যভিত্তিক যে প্রকল্প ম্যানেজার যারা আছেন এবং পাশাপাশি প্রজেক্ট ম্যানেজার যারা আছেন, একই সাথে দুজনের কাছেই জবাবদিহি করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই চার্টটা দেখলাম। এই চার্টের সম্বলিত কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি। আজকে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব না। আমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শেষে কমিটি যেদিন আলোচনা করব সেদিন সবগুলো প্রশ্ন একসাথে আলোচনা করব। তাহলে আসো আমরা এখন ম্যাট্রিক্স সংগঠনের এই চার্ট থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাই, সেই বৈশিষ্ট্য এবং পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করি। দেখো, এটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন কাঠামোর একটা পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে আমরা কাঠামোটাকে তৈরি করি। প্রথমত কি? প্রচলিত কাঠামো। আমরা এই ধরনের সংগঠনে দেখি যে বিদ্যমান যে কাঠামো থাকে, কার্যভিত্তিক সংগঠনের যে বিদ্যমান কাঠামোটা থাকে, তারই সাথে দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের অন্তর্ভুক্তি মাধ্যমে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো সৃষ্টি হয়। এখানে প্রকল্প ব্যবস্থাপক যারা আছেন তারা এবং বিভিন্ন কার্যভিত্তিক কর্মীদের কাজের সমন্বয় করেন এবং এই জন্য এটাকে একটা বহুমুখী নির্দেশনা কাঠামো বলে অভিহিত করা হয়। আর সাধারণত প্রচলিত কাঠামোটা বললাম। তারপর প্রকল্প ও কার্যভিত্তিক বিভাগের অস্থায়ী একটা সমন্বয়। প্রকল্প ব্যবস্থাপক যারা আছেন তাদের সাথে পণ্য ব্যবস্থাপকের কার্যগত যে বিভাগগুলো আছে তাদের একটা সমন্বয় বিধান করা হয় এবং সাময়িকভাবে আন্তঃবিভাগীয় টিম সৃষ্টির মাধ্যমে এই কাজের সুষ্ঠু সমন্বয় বিধান করা যায়। এরপর হচ্ছে স্থায়ী একটা সমন্বয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বা সংগঠন কাঠামোগুলোতে একটা স্থায়ী সমন্বয় ব্যবস্থা করা হয়। কাদের সাথে কাদের? আন্তঃবিভাগীয় টিমের মাধ্যমে
যারা ব্যবস্থাপক আছেন, প্রকল্প ব্যবস্থাপক এবং লাইন ব্যবস্থাপক, তাদের মধ্যে একটা সংহতি বা সমন্বয় আনয়ন করা হয়। এরপরে আসছে পরিপক্ক ম্যাট্রিক্স। পরিপক্ক ম্যাট্রিক্সটা কি? এই পদক্ষেপে ম্যাট্রিক্স কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার একটা সমতা বিধান আবশ্যক। যারা ম্যাট্রিক্স কর্মকর্তা, ওদের মধ্যে ক্ষমতার সমতা। ম্যাট্রিক্স কর্মকর্তা কারা? আমি একটু আগে বলেছি, এই দেখো চার্টে, ম্যাট্রিক্স কর্মকর্তা হচ্ছেন এনারা। এনাদের মধ্যে একটা ক্ষমতার সমতা বিধান করা আবশ্যক। তাহলে এই ধরনের একটা চার্ট করতে গেলে আমরা এই পদক্ষেপের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে এই ধরনের চার্টটা প্রতিফলন করতে পারি। গেল ম্যাট্রিক্স পদক্ষেপ, সংগঠন কাঠামোর পদক্ষেপ। এরপরে আসো এর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য, যেগুলো তোমাদের 4 নাম্বার যে প্রশ্নগুলো থাকে সেটার জন্য, উত্তরের জন্য এই ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া হয়। দেখো, বৈশিষ্ট্যসমূহ আমি ঠিক 4টা পয়েন্টই দিয়েছি, এবং এই 4টা পয়েন্টই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পয়েন্ট। ম্যাট্রিক্স সংগঠনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একজন কর্মীকে একই সাথে 2 জন কর্মকর্তার নিকে জবাবদিহি করতে হয়। কারা ওই 2 জন কর্মকর্তা? কারা? একজন হচ্ছে লাইন ব্যবস্থাপক আর বাকিরা হচ্ছেন প্রকল্প ব্যবস্থাপক। আচ্ছা, এরপরে এই সংগঠনে দ্বৈত অধীনতার নীতি প্রতিফলিত হতে দেখা যায়, তাই আদেশের ঐক্যনীতিটা বিনষ্ট হয়। এরপরে এসছে ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে লাইন ও কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে লাইন ও কার্যভিত্তিক কর্তৃত্বকে সমান গুরুত্ব দেওয়া হয়। এই জন্যই কিন্তু দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। আর এটা সাধারণত বৃহদায়তন উৎপাদন এবং নির্মাণ প্রতিষ্ঠানে অধিক কার্যকরী, যেমন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, বিপণনমুখী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ধরনের কার্যকরী হয়। তাহলে আমরা কি দেখছি? একই সাথে 2 জন কর্মকর্তার নিকট জবাবদিহি করতে হয়। সেই 2 জন কর্মকর্তা কারা? একজন হচ্ছে লাইন কর্মকর্তা, আরেকজন হচ্ছে প্রকল্প কর্মকর্তা। আমি আবার চার্টে যাচ্ছি, দেখো এই একই সাথে ইনি 2 জন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হয়। একজন হচ্ছেন কার্যভিত্তিক কর্মকর্তা বা লাইন কর্মকর্তা, এদেরকে বিভিন্ন নামে বলা হয়, আমি একটু আগে বলেছি। আর এনারা হচ্ছেন প্রজেক্ট কর্মকর্তা। আচ্ছা, এরপরে এই জন্য এখানে কি হয়? দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। এরপরে আবার কি হয়? ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে এই 2 কর্মকর্তাকে সমান কর্তৃত্বের ভিত্তিতে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এই গেল আমাদের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা আসি কেন করা হয় ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। আমরা দেখছি যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কার্যভিত্তিক যে বিভাগীয়করণগুলো, সব FW টেলরের প্রবর্তিত যে সংগঠন কাঠামোটা আছে, সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল এবং অদ্যাবধি আছে। তারপরও আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলাতে গেলে ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়, এবং সেই জটিলতার দূরীকরণের জন্যই ম্যাট্রিক্স সংগঠনের প্রয়োজন হয়। এবং বিভিন্ন ধরনের সুবিধাগুলো যেগুলো আছে, কার্যভিত্তিক সংগঠনের ক্ষেত্রে কিছু সুবিধা আমরা সবসময় পেয়ে থাকি, এবং অন্য 2টো সংগঠনের চাইতে কার্যভিত্তিক সংগঠনের সেই সুবিধাগুলোর জন্য কার্যভিত্তিক সংগঠন এত বেশি জনপ্রিয়। সেসব সুবিধাগুলো আমি একটু বলছি, যেমন দক্ষতা, স্বল্প ব্যয়, অল্প শ্রম, সহজ সমন্বয়, বিশেষজ্ঞতার যথাযথ প্রয়োগ, এই সমস্ত সুবিধাগুলো সাথে আর দ্রব্যভিত্তিক সংগঠনেরও কিছু সুবিধা আমরা যা পাই বা দেখি, যেমন গুণগত মান উন্নয়ন, অপচয় হ্রাস, সহজ বন্টন, অধিক উৎপাদন। এই দ্বৈত সুবিধাগুলোকে যখন আমরা একত্রিত করি, তখন মিশ্র যে সংগঠন কাঠামোটা সৃষ্টি হয়, সেটাতে আমরা আরও অধিকতর সুবিধাগুলো পাই, যে কারণে ম্যাট্রিক্স সংগঠন কাঠামো অনেক বেশি গ্রহণযোগ্য। আজকালকার ব্যবসা জগতে বলো, শিল্প জগতে বলো, শিল্প জগতে বা সাংগঠনিক জগতে বেশি গ্রহণযোগ্য। তাহলে আমরা কি দেখছি? ম্যাট্রিক্স সংগঠনগুলো ব্যবহার করা হয়। আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা সংগঠন কাঠামো কিন্তু একটার পরিপূরক। একটার কিছু অসুবিধার জন্য আরেকটার সৃষ্টি, আরেকটার কিছু অসুবিধার জন্য আরেকটার সৃষ্টি। ঠিক তেমনি কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে যে অসুবিধাগুলো আমরা জটিল
এবং আধুনিক প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলোতে সম্মুখীন হচ্ছে, সেগুলোর জন্যই ম্যাট্রিক সংগঠন কাঠামো প্রণয়ন করতে হচ্ছে। আচ্ছা, এখন কিভাবে করা হয় তাও দেখিয়েছি। এই পদক্ষেপগুলির মাধ্যমে আমরা ম্যাট্রিক সংগঠন কাঠামোকে একটা প্রতিষ্ঠানে প্রবর্তন করি। আর এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো সুবিধাগুলো দেখো। 1, সম্পদাদির দক্ষ ব্যবহার। আমরা ম্যাট্রিক সংগঠন কাঠামোতে উভয় ধরনের বিশেষজ্ঞ পেয়ে থাকি। এই উচ্চ বিশেষজ্ঞ কর্মী এবং উন্নত যন্ত্রপাতির গ্রাম্য ব্যবহার সুনিশ্চিত করার মাধ্যমে আমরা অধিকতর সম্পদগুলোকে ব্যবহার করতে পারি। যতটুকু সর্বোচ্চ ব্যবহার করা যায় সম্পদ এবং মানব সম্পদ এবং অমানবীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা দক্ষ ব্যবহার নিশ্চিত করতে পারি। এরপরে এসছে উন্নত আরও কিছু পয়েন্ট, যেমন উন্নত প্রেষণা প্রতিশ্রুতি। যখন টিম সদস্যরা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা যখন উচ্চ প্রেষণা পায়, এতে একটা প্রতিশ্রুতি আবদ্ধ হয়ে যায়। ওনারা মনে করেন আমরা যত বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারছি, আমরা তত বেশি উঁচু স্তরে কাজ করছি, এরকম একটা ধারণা তাদের মধ্যে আসে। এই জন্যেই তারা প্রতিষ্ঠানের প্রতি একটা প্রতিশ্রুতিবদ্ধ জন্ম নেয়। আচ্ছা, এটা জন্যে প্রতিষ্ঠানের ধারণা ব্যক্তি উন্নয়নের সুযোগ পায়, সহযোগিতার উন্নয়ন হয়। এছাড়াও আছে প্রকল্প সংহতিকরণ। এটা কি? প্রকল্প সংহতিকরণ হচ্ছে কার্যভিত্তিক লাইন কর্মকর্তাদের সাথে প্রকল্পের কাজের সমন্বয়ের জন্য সুস্পষ্ট ও কার্যগত পদ্ধতি রয়েছে এবং ম্যাট্রিক্সের ব্যবহার কার্যগত ব্যবস্থার সাথে প্রকল্প ও দ্রব্যের সমান্তরাল সমন্বয় বিধান করে, যার জন্যে এটা সফলতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে। আচ্ছা, এরপরে উন্নত তথ্য প্রবাহ, শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, এগুলি প্রত্যেকটাই ম্যাট্রিক সংগঠন ব্যবহারের জন্যে যুৎসইভাবে প্রতিষ্ঠানগুলোতে প্রয়োগ করা যায়। বিকেন্দ্রীকরণ, আমরা জানি যে লাইনে যারা থাকেন বিশেষজ্ঞ, ওনারা যখন প্রকল্প বা দ্রব্যভিত্তিক বিভাগীকরণ আসে তখন কিন্তু প্রকল্প ব্যবস্থাপকদেরকে ক্ষমতাগুলো কিছু কিছু কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে বাধ্য হন। এতে করে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা প্রতিষ্ঠানে আরও বেশি জোরালো হয়। তা ব্যক্তিক উন্নয়নের সুযোগ, এখানে দু ধরনের বিশেষজ্ঞরাই নিজেদেরকে উন্নয়নের সুযোগ পান। এনারা একে তো বিভাগীয়করণের যে সুবিধা সেটা পাচ্ছেন, আর পাশাপাশি প্রকল্প সুবিধাটাও পাচ্ছেন। এতে করে ব্যক্তিক উন্নয়নের সুযোগ পায় এবং সহযোগিতার উন্নয়ন। দু ধরনের বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় প্রকল্প এবং লাইন স্টাফদের দুজনেরই সমন্বিত প্রচেষ্টা কি হয়, সার্বিক যে উদ্দেশ্য সেটা উন্নয়ন অর্জন করা সম্ভব হয়। আচ্ছা, কিছু অসুবিধাও আছে, যেমন প্রশাসনিক ব্যয় বৃদ্ধি, তারপর রিপোর্টিং সম্পর্ক। এটা দেখো, ওটা আমি মনে হয় তোমরা পারবা, আমার মনে হয়। রিপোর্টিং সম্পর্ক কি? আমরা জানি যারা চার্টের মধ্যবর্তী পর্যায়ে থাকেন এনারা কিন্তু রিপোর্ট বা জবাবদিহি করতে হয় দুই ধরনের কর্মকর্তাকে, বিশেষজ্ঞকে। যেমন উৎপাদন ব্যবস্থাপককে উনি রিপোর্টিং করবেন, আবার ওনাকেও উনি রিপোর্টিং করবেন। তাহলে গিয়ে এই রিপোর্টিং সম্পর্কটার জন্যে সেখানে তাদের জটিলতার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় একটি স্বাভাবিক কাজ যখন দুভাবে রিপোর্টিং করতে যায় তখন কাজের গতি অনেকটা স্থির হয়ে থাকে। যতটা দ্রুত কাজ চলবে ততটা সম্ভব হয় না। এরপর হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। ওখানে দুই ধরনের কর্মকর্তার মধ্যে অনেক সময় ক্ষমতার দ্বন্দ্ব দেখা যায়। দুই কর্মকর্তাই অধস্তনদের অর্ডার দেন, তখন দেখা যায় অধস্তন কার অর্ডার মানবে দ্বৈত অধীনতার কারণে ক্ষমতার দ্বন্দ্ব দেখা যায়। সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়, কারণ
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় তখন লাইন কর্মকর্তা এবং প্রকল্প কর্মকর্তা তাদের দুজনেরই বা দুপক্ষেরই উপস্থিতি চিন্তা করেন এবং সেই উপস্থিতি বা তাদের সিদ্ধান্ত বা তাদের দলগত চেতনা চিন্তা এগুলোর জন্য যখন নির্ভর করতে যায় তখন সিদ্ধান্ত গ্রহণের জটিলতা আসে এবং তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের জটিলতা আসে, এটা সময় সাপেক্ষ ব্যাপারও হয়ে দাঁড়ায় এবং লাস্ট যেটা কর্তৃত্বের ভারসাম্য রক্ষায় জটিলতা। আমরা জানি নানা মনে নানা মতে অনেক সময় যারা অধস্থন তারা নানা সমস্যার সম্মুখীন হন, তারা বুঝতে পারেন না কার কাজটা আগে করবেন কার কাজটা পরে করবেন, এতে করে কর্তৃত্বের যে একটা ভারসাম্য সেটা রক্ষা করা জটিলতা দেখা যায়। আমি আজকে এই পর্যন্তই রাখছি ইনশাল্লাহ। আজকে ম্যাট্রিক্স সংগঠন আমরা শেষ করেছি। এই ম্যাট্রিক্স সংগঠনের যে প্রশ্ন এবং কার্যভিত্তিক সংগঠনের প্রশ্নগুলো আমি দেইনি, কারণ এমনি লেকচারটা একটু বড়, প্রশ্নগুলো দিতে গেলে আরও কিছু সময় লেগে যাবে। আমি সংগঠন কাঠামো আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কমিটি সংগঠন কাঠামো দিয়ে, তখন আমি সবগুলি প্রশ্ন মিলিয়ে একসাথে দিয়ে দেব। আশা করি তোমরা ম্যাট্রিক্স সংগঠন বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই থাক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।